গানের পর্বও শেষ। এবার নাচের জন্য স্টেজে উঠবে রাফিয়া। মাত্রই তার নাম মাইকে বলা হয়েছে। রাফিয়া স্টেজে উঠতে যাবে, এর মধ্যেও একটা শক্তপোক্ত পুরুষের হাত ওকে টেনে নিয়ে গেল একটা ফাঁকা ক্লাসে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রাফিয়া। ওকে পিছনের দিক থেকে হঠাৎ টেনে নিয়ে আসায় এতক্ষণ ও মানুষটির মুখ দেখেনি। নাচের সময় ওকে এভাবে টেনে নিয়ে আসায় ধাউ ধাউ করে ওর মাথায় আগুন জ্বলছে। কত আশা নিয়েছিল আর জুনিয়রদের সামনে নেচে জুনিয়রদের পাগল করে ফেলবে, তার হতে দিল কই এই লোকটাকে দুটো কড়া কথা বলার জন্য মুখ উঠিয়ে সামনে তাকাতে ভরকে গেল রাফিয়া। ওর সামনে রক্তবর্ণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে কবির। দেখেই বোঝা যাচ্ছে কবির ভীষণ রেগে আছে। দেখেই ওর ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি কবির ওকে গিলে ফেলবে। স্টেজে উঠে ধেই ধেই করে ছেলেদের সামনে নাচবে, তাই না? খুব শখ না স্যার? না মানে কি না মানে বেশি নাচার শখ? একদম কোমর ভেঙে ঘরে বসিয়ে দেব। চেনো আমাকে? কেন চিনব না, আপনি তো আমার বান্ধবীর ভাই। কথাটা বলেই দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল রাফিয়া। এমনিতেই কবির ভীষণ রেগে আছে, তার মধ্যে কোনো কথা বলা আর নিজের গলায় নিজে ছুরি চালানোর সমান কথা। এই কাজের জন্য আগেও কবিরের হাতে রাফিয়া দুটো চর খেয়েছে, তবুও কেন যেন এই রাগী ছেলেটাকে ও ভালোবাসে। দুটো চর খাওয়ার পর অনেকবার ভেবেছে কবিরের থেকে দূরে দূরে থাকবে, কিন্তু পারেনি। কবির সামনে এলেই ওর ভিতরের অজানা অনুভূতিগুলো কেমন যেন নাড়া দিয়ে ওঠে। চাইলেও সেই অনুভূতিগুলো সামলাতে পারে না রাফিয়ার এলোমেলো দৃষ্টি ফেলছে। এখন যেভাবেই হোক এই রুম থেকে ওকে পালাতে হবে। ও চায় না আবার কবিরের হাতে চর থাপ্পড় খেতে। আগে দুটো চর ওর দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এবার চর মারলে নির্ঘাত দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না, পরে মাটিতে লুটুপুটু খাবে। আমি শুধু তোমার বান্ধবীর ভাই, আর কিছু না। রাফি একটু হাসার চেষ্টা করে। আমার বান্ধবীর ভাই মানে আমারও ভাই। এই মুহূর্তে কবিরের সামনে নিজের মনের কথাটা বলা আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা সমান। এখন যদি রাফিয়া নিজের মনের কথাটা কবিরের সামনে বলে দেয়, কবির নির্ঘাত ওকে মাথায় তুলে একটা আছাড় মেরে ওর কোমরটা ভেঙে দেবে। তাই রাফিয়া নিজের মনের কথাটা মনের মধ্যে চেপেই রেখে দিল। এদিকে রাফিয়ার মুখে ভাই কথাটা সোজা গিয়ে কবিরের হৃদয়ে আঘাত করলো। কবিরের এখন ইচ্ছে করছে সব ভেঙে গুড়িয়ে দিতে। এতদিন যাকে হৃদয়ের আঙিনায় খুব সুন্দরভাবে নিজের প্রেয়সী রূপে সাজিয়েছে, তার মুখে ভাই কথাটা যেন পৃথিবীর সবচেয়ে হৃদয় বিতারক কথা। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে কবির নির্ঘাত ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। তাই কোনো কথা না বলে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাফিয়া অবাক চোখে তাকিয়ে আছে কবিরের চলে যাওয়ার দিকে। কবির বাইরে এসে কথার কাছে গিয়ে গম্ভীর গলায় এই কথা বাড়ি যাবি চল। কথা বাইরের দিকে তাকিয়ে আটকে উঠল। কবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কবিরের চোখের দিকে তাকিয়েই কথা বুঝে গেছে ওর ভাই ভীষণ রেগে আছে। কি এমন হয়েছে যাতে কবির এত রেগে আছে? তাহলে কি কবির ইভেনকে দেখে ফেলেছে? কথাটা ভাবতে কথার দাম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ, কথারও এখন সেই অবস্থা। তুই যাবি কি না আমি একাই চলে যাব। রাগ করছিস কেন ভাইয়া? আমি কি একবারও বলেছি যাব না? রাফিয়া আসুক, একসাথেই যাই। রাফিয়া নাম শুনেই কবিরের রাগ যেন আরও 100 ডিগ্রি বেড়ে গেল। একদমই বজ্জাত মেয়ে মানুষের নাম আমার সামনে নিবি না। ওর কি হাত পা নেই? ও কি একা একা বাড়ি ফিরতে পারবে না? তোর যদি ওর জন্য এতই দরদ থাকে তাহলে তুই থাক, আমি গেলাম। ওই বজ্জাত মেয়ে মানুষের মুখ দর্শন করার কোনো ইচ্ছে নেই আমার। কথা এতক্ষণে বুঝতে পারলো কবিরের সাথে রাফিয়ার কিছু একটা হয়েছে, তাই ওর ভাই এতটা রেগে আছে। কিন্তু কি এমন হলো যে কবির এতটা রেগে গেছে ভেবে পাচ্ছে না কথা। তবে কবির যে এখন ইভানের আসার ব্যাপারটা জানে না সেটা নিশ্চিত হয়ে গোপনে একটা স্বস্তির নিঃশ্বাস পেল কথা। তারপর কিছু একটা ভেবে বলো, ঠিক আছে চল আমিও যাই, রাফিয়াকে একটা মেসেজ করে দিবনি। পরের দিন ক্লাসে বসে আছে কথা, আজও মাস্ক পরে আছে। কিন্তু আজ অবাক করা বিষয় হলো ইভান আজ ওর সাথে খারাপ ব্যবহার তো দূরে থাক, টাটু শব্দ করেনি। সবটা ভেবে প্রথমে একটু স্বস্তি পেলেও ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে যেটা বলে গেল তাতে প্রতিদিনের থেকে আজ একটু বেশি ভয় পেয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ইভান কথাকে উদ্দেশ্য করে বলে গেল, 5 মিনিটের মতো আমার রুমে দেখা করবে। মুহূর্তে কথার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কিন্তু ওর এই অবস্থা দেখে একজন বেশ মজা নিচ্ছে, সে হলো মিশমি। ইভান ক্লাস থেকে চলে যেতেই মিশমি কথার কাছে এসে একটা শয়তানি হাসি দিল। কি কথা, আজ মামলা মনে হচ্ছে একটু বেশি গুরুতর। রোজ তো স্যার তোমাকে ক্লাসে শাস্তি দেয়,
আজ নিজের রুমে ডেকেছে। আজ তো মনে হয় তুমি শেষ। এমনিতেই স্যার যা রাগী। ভাগ্যিস ওই হিটলারের নজর আমাদের কারো উপর পড়েনি, না হয় আমাদের জান তো কয়লা কয়লা হয়ে যেত, যা এখন তোমার হচ্ছে বলে হাসতে হাসতে চলে গেল। কথা মিশমির একটা কথাও শোনেনি, শুনলে হয়তো কোনো উত্তর দিত। তার মনে এখন অন্য চিন্তা। হঠাৎ ইভান তাকে তার রুমে ডাকলো কেন? ইভেন কি তবে তাকে চিনে ফেলেছে? কিন্তু আজকে ব্যবহারে তো তেমন মনে হয়নি। হয়তো অন্য কাজে ডেকেছে, শুধু শুধুই ভয় পাচ্ছে কথা। এইসব ভেবে মনটাকে একটু বুঝ দিয়ে উঠে পা বাড়ালো ইভানের রুমে যাওয়ার উদ্দেশ্যে। কথা গুটি গুটি পায়ে হেঁটে ইভানের অফিস রুমের সামনে দাঁড়ালো। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। ভিতরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে দরজায় টোকা দিয়েই দিল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। কথা ভয় ভয় ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইভান এক দৃষ্টিতে একটা কাগজের দিকে তাকিয়ে কি যেন দেখছে। কথা যে তার সামনে দাঁড়িয়ে আছে সেই দিকে তার যেন কোনো খেয়ালই নেই। এদিকে কথার অবস্থা তো যায় যায়। নিজের অতীত, তার উপর স্যার, তার উপর বদরাগী, সব মিলিয়ে টেনশনে কথার প্রাণ পাখি উড়ে যায় যায় আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কথা। ইভান এখনো পর্যন্ত কিছুই বলেনি, এমনকি একটা টাটু শব্দও করেনি। কথার এবার বেশ বিরক্ত লাগছে। একে তো সে এই ইভান নামক মানুষটার সামনেই আসতে চায় না, তার উপর ইভান তাকে ডেকে এনে কিছু না বলে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছে। একটু বসতেও বলেনি। দাঁড়িয়ে থাকতে থাকতেও পা ব্যথা করছে কথার। এখন বসতেও পারছে না স্যারের সামনে। স্যার বলার আগে বসে পড়াটা একটা বেয়াদবি হবে। আর সেখানে ইভান যে রাগী, কীভাবে রিয়েক্ট করবে কে জানে। ভয়েও কিছু বলতে পারছে না কথা। অনেক সাহস সঞ্চয় করে এবার কথা বলেই ফেলো। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমি যাই স্যার। ইভান কোনো কথাই বলছে না, এখনও কাগজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আচ্ছা, আমি আসছি স্যার বলে পিছন ঘুরে যায় সামনের দিকে পা বাড়াবে, তখনই পিছন থেকে, কোথায় যাচ্ছেন মিসেস মাসুদ আল ইভান? ইভানের ডাকটা শুনেই কথা থমকে দাঁড়ালো। তবে কি ইভান ওকে চিনে ফেলেছে? শেষ রক্ষার হলো না। কথার গলা শুকিয়ে আসছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, পাও নড়ছে না। ইভান ধীর পায়ে কথার সামনে এসে দাঁড়ালো। এক টানে কথার মাস্ক খুলে ফেলল। আকস্মিক ঘটনায় কথা হকচকিয়ে উঠল। ইভানের দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে আছে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখছে। তার দুই চোখ যেন তার প্রিয়তমাকে দেখা তৃষ্ণায় তৃষ্ণার্থ ছিল। আগের থেকে অনেক পাল্টে গেছে কথা। সে আর সেই দুই বিনুনি করা স্কুল পড়ুয়া মেয়েটি নয়। এখন সে ভার্সিটি পড়ুয়া। আগের থেকে সুন্দরী হয়েছে। শরীরে নারী নারী পরিবর্তন এসেছে। ইভান হঠাৎ কথাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আসলে এতদিন পর প্রিয়তমাকে কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি। কথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এতদিন পর সে চিরচেনা পুরুষের স্পর্শে কথার শরীরে কাঁটা দিয়ে উঠছে। শরীরের সকল শিরা উপশিরায় এক অজানা অনুভূতি বিচার করছে। হার্টবিট বেড়ে গেছে। অসম্ভব গতিতে কলিজাটা লাফিয়ে উঠছে। ইভেন হঠাৎ কিছু একটা ভেবে কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ ধাক্কায় নিজের ভারসাম্য না রাখতে পেরে কথা নিচে পড়ে গিয়ে কথার কপাল কেটে গেছে। কপালে হাত দিয়ে ইভানের দিকে তাকিয়ে আটকে উঠল কথা। ইভানের চোখ মুখ লাল হয়ে গেছে। কেমন যেন ইভানকে খুব হিংস্র লাগছে। আগেও ক্লাসে ইভানকে রাখতে দেখেছে কথা, কিন্তু এতটা নয়। এই মুহূর্তে কথার কাছে ইভানকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী লাগছে। ইভান কথার হাত ধরে টেনে তুলে এক হাত দিয়ে কথার হাতটা মোচড় দিয়ে ধরে ওর পিছনে চেপে ধরলো, আর অন্য হাত দিয়ে ওর গলা চেপে ধরলো। এত জোরে ধরেছে যে মনে হচ্ছে দাঁতগুলো মনে হয় এখনই কথার গালে গেঁথে যাবে। ব্যথায় কথার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু সেদিকে ইভানের খেয়ালই নেই। কি ভেবেছিলি তুই? তোকে আমি খুঁজে পাবো না? আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি তুই? এত সহজ সব কিছু? সারুন লাগছে আমার। ইভান আরও শক্ত করে কথার গাল চেপে ধরে। লাগুক, তোর লাগার জন্যই ধরেছি আমি। তোর সাহস কী করে হয়েছিল আমাকে ছেড়ে যাওয়ার? তোর সাহস কী করে হয়েছিল ডিভোর্স পেপারে সইটা করার? এত সাহস তোর, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ইভান কথার গাল এতটা শক্ত করে ধরেছে যে কথা কিছু বলতে চেয়েও পারছে না। কথা শেষ পর্যন্ত আর না পেরে নিজের পা দিয়েই ইভানের পায়ের উপর জোরে একটা পাড়া দিল। পায়ে ব্যথা পেয়ে ইভানের হাতের বাঁধনটা একটু আলগা হতেই কথা দৌড়ে পালালো। পালিয়ে আর কোথায় যাবে কথুরানী? একবার যখন পেয়েছি তোমাকে, আমার খাঁচায় বন্দি হতে হবে। তোমাকে আমার কাছেই ফিরতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে বাথরুমে শাওয়ার ছেড়ে তার নিচে বসে কাঁদছে কথা। তখন কলেজ থেকে বেরিয়ে এক প্রকার ছুটে বাড়ি চলে এসেছে কথা।
আজর খুব কষ্ট হচ্ছে। ও তো এমনটা চায়নি। তবে কেন এমন হলো? ও তো সবটা ছেড়ে সবাইকে মুক্তি দিয়েই চলে এসেছিল। তবে কেন ওর অতীত আবার এসে ওর সামনে দাঁড়ালো? ও তো ওর অতীতকে পিছনে ফেলে একটু শান্তিতে থাকতে চেয়েছিল। সবকিছুর সাথে অনেকটা মানিয়ে নিয়েছিল এই 7 বছরে। তবে কেন ওর দরজায় ওর অতীত এসে আবার কড়া নাড়ছে? আর ওর অতীতের এই মানুষটা এমন তো ছিল না। সে কেন এমন হয়েছে? কেমন হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠেছে? তবে কি কথার জীবনে আবার কোনো ঝড় উঠতে চলেছে, যে ঝড় ঠিক আগের বারের মতোই কথার জীবনটা লণ্ডভণ্ড করে দিবে? না, এবার কথা আর কিছুতেই তা হতে দিবে না। আগের বার কথা ছোট ছিল, তাই নিজেকে রক্ষা করতে পারেনি, নিজের সপক্ষে কোনো কথা বলতে পারেনি। কিন্তু এবার আর কথা সেই ছোট্টটি নেই। এবার তাকে আর ভাঙা যাবে না। এবার তার জীবনের সব সমস্যা সে সামনে থেকে মোকাবিলা করবে। এবার আর সে পালাবে না। নিজের অতীতের থেকে পালাতে পালাতে আসছে ক্লান্ত। প্রায় ঘন্টা দেড়েক পর কথা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। বেরিয়েই দেখে ওর খাটের উপর পায়ের উপর পাতুলে শুয়ে আছে কবির। কথাকে বেরিয়ে আসতে দেখেই কবির, এতক্ষণে তোর বের হওয়ার সময় হলো? সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কথা চুল মুছতে মুছতে, অপেক্ষা কেন করছিলি? কিছু বলবি? কিছু বলতেই তো এসেছিলাম বটে, কিন্তু এখানে এসে তো এখন আমার কিছু বলতে ইচ্ছে করছে না। মানে? তোর কপাল কাটলো কিভাবে? কথা আমতা আমতা করে, কলেজে পড়ে গিয়েছিলি মানে? তুই কি এখনো বাচ্চা? দেখে শুনে হাঁটতে পারিস না? কিভাবে পড়লি বলতো? এখন তুই আমাকে বকবি বল? এমনিতেই পড়ে গিয়ে কপাল কেটেছে। কি যে করিস না! বলে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে কথার সামনে বসলো। কথা একটা মুচকি হাসি দিল। এমন একটা ভাই পেলে আর জীবনে কি লাগে। কথার কপাল ক্লিন করতে গিয়ে কবির অনুভব করলো কথার শরীর বেশ গরম। এই কথা, তোর কি জ্বর এসেছে? তোর গা গরম কেন? আমি কি জানি? কথার উত্তরে কবির তেতে উঠল। তোর শরীর অসুস্থ কিনা তুই জানিস না? কপাল কেটে বাসায় ফিরেছিস, শরীরে জ্বর নিয়ে ঘন্টা দেড়েক গোসল করেছিস। তুই কি চাস বলতো? তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? দুই ভাই বোনের চিৎকার চেঁচামেচি শুনে রিজিয়া বেগম দৌড়ে এলো। রিজিয়া বেগম, কি হয়েছে? তোরা দুই ভাই বোন এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করব না তো কি করব? তোমার আদরের এই মেয়ে কি আমাকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিবে না নাকি? কলেজে গিয়ে কপাল ফাটিয়ে এসেছে, জ্বর নিয়ে ঘন্টা দেড়েক গোসল করেছে। সে কি কথা? কপাল ফাটিয়েছিস কিভাবে দেখি? আজ 2 দিন পর ভার্সিটিতে এসেছে কথা। জ্বরের কারণে কবির ওকে 2 দিন আসতে দেয়নি। আর এই 2 দিনে ইভানের কি অবস্থা হয়েছিল একমাত্র সেই জানে। এতদিন পর সে তার প্রেয়সীকে খুঁজে পেয়েছিল, কিন্তু খুঁজে পাওয়ার পরই আবার তাকে হারিয়ে ফেলেছে। এই 2 দিন পুরো ভার্সিটি হন্য হয়ে খুঁজেছে, কথাকে কোথাও পায়নি। কথাকে না দেখে রাফিয়াকেও খুঁজছে, কিন্তু সেও কলেজে আসেনি। কথাকে ছাড়া রাফিয়া একা একা ভার্সিটিতে আসতে ভালো লাগে না, তাই সেও আসেনি। নিজের প্রেয়সীকে হারানোর ভয় ইভানকে আবার জেঁকে ধরেছে। নিজেকে ভীষণ পাগল পাগল লাগছিল। একটা সেকেন্ডের জন্য 2 চোখের পাতা এক করতে পারেনি। ক্লাসে ঢুকেই কথাকে দেখে যেন প্রাণ ফিরে পেল ইভান, কিন্তু মনের মতো কোথাও একটা চাপা অভিমান, কষ্ট থেকেই গেছে। ইভানের দিকে তাকিয়েই আটকে উঠল কথা। ইভানের চোখগুলো কেমন লাল ফোলা ফোলা, চুলগুলো উস্কো খুস্কো, মানুষটাকে কেমন অসুস্থ অসুস্থ লাগছে। তবে ইভান কি অসুস্থ? ইভানের এমন অবস্থা দেখে মনের কোণে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করছে কথা। কিন্তু ইভান আজ ক্লাসে কথাকে কিছুই বলেনি। ক্লাস থেকে বেরিয়ে কথা বাড়িতে ফিরবে, রাফিয়া একটু আগেই চলে গেছে। কথা আবার একটু লাইব্রেরিতে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। কলেজের বারান্দা থেকে যাওয়ার সময় হঠাৎ কথা নিজের হাতে একটা টান অনুভব করলো। পিছনে ফিরে দেখে ইভান ওর হাত ধরে আছে। ইভানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মানুষটা সবসময় কি রেগেই থাকে নাকি? কথা কিছু বুঝে ওঠার আগে ইভান কথাকে তার অফিস রুমে টেনে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা আটকে দিল। সমস্যা কি? আমাকে এভাবে এখানে টেনে এনেছেন কেন? ইভান কথাকে শক্ত করে দেওয়ালের সাথে চেপে ধরে। এটা তো আমার জিজ্ঞেস করার কথা। সমস্যা কি তোর? তুই 2 দিন ধরে কলেজে আসিসনি কেন? পালিয়ে বেড়াচ্ছিস আমার থেকে? আমার ইচ্ছে, আমি কলেজে আসিনি, তাতে আপনার কি? খুব কথা বলতে শিখেছিস তাই না? আর আমার কি? ভুলে যাস না তুই আমার স্ত্রী। আর স্ত্রী কখন কি করছে তার স্বামীর জানার সম্পূর্ণ অধিকার আছে। কিসের অধিকার আর কিসের স্ত্রী? আপনার আর আমার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স কথাটা শুনে ইভানের মাথায় যেন রক্ত উঠে গেছে। ইভান আবার হিংস্র হয়ে উঠেছে। ইভান কথার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে, কোনো ডিভোর্স হয়নি, কোনো ডিভোর্স না। কথা অবাক হয়ে, মানে? ডিভোর্স পেপারে তুই শুধু একা সই করেছিলি, আমি না। আর তাছাড়া যেদিন যেদিন আমাদের ডিভোর্সের শুনানির কথা ছিল, একদিনও তুই বা আমি কেউই কোর্টে উপস্থিত থাকতে পারিনি, তাই আমাদের ডিভোর্সও হয়নি। আইনত তুই এখন আমার স্ত্রী বলে কথার গলাটা আরও শক্ত করে চেপে ধরে আবার বলা শুরু করলো।
কিন্তু আমি একটা কথা ভেবেই পাচ্ছি না, তোর সাহস কী করে হয়েছিল ডিভোর্স পেপারে সইটা করার? কথার গলাটা এত জোরে চেপে ধরেছিল, মনে হচ্ছিল এখনই গাল দুটো ভেদ করে দাঁত বেরিয়ে আসবে। কথা চাইলেও কিছু বলতে পারছে না, ওর চোখ দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। কি হলো, কথা বলছিস না কেন? উত্তর দে। আমাকে কেন ছেড়ে এসেছিলি? আমার ভালোবাসা কি কম পড়ে গিয়েছিল, নাকি তুই আমাকে ভালোবাসতে পারিসনি? কথা কোনো কথা বলতে পারছে না, শুধু নিজেকে ইভানের হাত থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। আনসার দে। জামিদ বলে কথাকে এক প্রকার ছুঁড়ে নিচে ফেলে দিল। এক্ষুনি চলে যায় এখান থেকে, না হয় আমি খারাপ কিছু করে ফেলবো। আমি চাই না তোর মৃত্যু আমার হাতে এই মুহূর্তে হয়ে যাক। তোর এখনও অনেক শাস্তি পাওয়ার বাকি। এই ইভানকে কথার বড্ড অচেনা লাগছে। আগে তো ইভান এমন ছিল না। না না, এই ইভানকে কথা চিনে না। এই ইভান আগের ইভান না। এই ইভান হিংস্র পশুর সমান। আগের ইভান হলে কথাকে কখনো কষ্ট দিতে পারতো না। কথা তড়িগড়ি করে উঠে দরজা খুলে একদৌড়ে চলে গেল। কথার যাওয়ার দিকে তাকিয়ে ইভান, কেন করলে এমন তুমি? তোমাকে কষ্ট দিলে আমারও যে ভীষণ কষ্ট হয়। তোমাকে যতটা আঘাত করি তার দ্বিগুণ আঘাত যে আমার বুকে লাগে কোথাও। কেন আমাকে ছেড়ে চলে এসেছিলে? কেন? পরের দিন ইভানের ক্লাস করছিল কথা। হঠাৎ ইভান, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছিলাম, কে কে করেছো জমা দিয়ে যাও। অ্যাসাইনমেন্টের কথা শুনে যেন কথা আর রাফি আকাশ থেকে পড়ল। ওরা তো এই কদিন ক্লাসে আসেনি, আর কেউ ওদের বলেও নি অ্যাসাইনমেন্টের কথা। এই কথা আজ মনে হয় আমরা শেষ রে। চুপ কর, এখন কি করব সেটা ভাব। মিস কথা এবং রাফিয়া, আপনাদের দুজনের অ্যাসাইনমেন্ট কোথায়? কথা আর রাফিয়া দুইজনই দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। ইভ্যান কথা আর রাফিয়ার বেঞ্চের কাছে এসে, ভার্সিটিতে আসেন কি নিজেদের চেহারা দেখাতে নাকি ঘুরতে? অ্যাসাইনমেন্ট করেননি কেন? সরি স্যার, আসলে এই দুদিন ক্লাস করিনি তো, তাই জানতাম না। অন্যদের কাছ থেকে জেনে নেননি কেন? সরি স্যার। বসুন আপনি। আর আপনি? কথার দিকে তাকিয়ে, অ্যাসাইনমেন্ট করেনি কেন? সরি স্যার, জানতাম না। তা জানবেন কিভাবে? সারাদিন চিন্তায় যদি থাকে গান গেয়ে ছেলেদের নিজেদের বশ করা, তাহলে অন্য সব কথা তো না জানারই কথা। ইভানের কথা শুনে কথার শরীর রিরি করে উঠল। ওকে আগে কেউ এমন কিছু বলেনি, বলবে কিভাবে? ও সবসময় ছেলেদের থেকে একটু দূরে দূরে থাকে। ক্লাসের সবাই এই বিষয়টা খুব ভালোভাবেই জানে। সেখানে ইভানের এত বড় একটা অপবাদ কথা কিছুতেই মেনে নিতে পারছে না। আমি অ্যাসাইনমেন্ট আনিনি ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এত বড় কথা বলতে পারেন না স্যার। আমি ঠিক আর কি কি বলতে পারি সেটা তোমার ভাবনার বাহিরে। এগুলো অন্তত একজন ভার্সিটির শিক্ষকের কাছ থেকে কাম্য নয়। রাফিয়া ফিসফিস করে, এই কি করছিস কথা, চুপ কর। এখন তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা কাম্য আর কোনটা কাম্য নয়। শিক্ষক যদি তার আদর্শ ভুলে যায় তাহলে শিখতে হবে। কথার কথা ইভানের রাগ যেন চরম পর্যায়ে পৌঁছে গেছে। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কী করে আমার মুখের উপর কথা বলার? কথা চুপ করে আছে। কি হলো, এখন চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? ইভানের ধমকে পুরো ক্লাস কেঁপে উঠল। কথা এখনও চুপ করে আছে, কোনো কথা বলছে না। এতক্ষণ তো খুব কথা বলছিলে, এখন চুপ করে আছো কেন? বলে পাশের বেঞ্চ থেকে হাতে একটা স্কেল নিল। হাত পাতো। কথা সহ ক্লাসের সব ছাত্রছাত্রীরা অবাক চোখে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান কি এবার এত বড় একটা মেয়েকে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের মতো মারবে? কি হলো, হাত বাড়াও। কথা আস্তে আস্তে হাত বাড়িয়ে দিল। ভয় পেলে চলবে না। নিজের জীবনের সব কিছু সাহসের সাথে মোকাবেলা করতে হবে, আর কোনো কিছু থেকে পিছু ফেরা যাবে না। ইভান গায়ের জোরে স্কেল দিয়ে ঠাস ঠাস করে কথার হাতে বাড়ি মারল। কথা টাটু কোনো শব্দ করছে না, শক্ত করে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কথার হাত দুটো লাল হয়ে যেন রক্ত জমাট বেঁধে গেছে। মনে হচ্ছে একটু টোকা লাগলে রক্ত বের হবে। তবুও কথাকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইভানের গা যেন জ্বলে যাচ্ছে। ইভান স্কেলটা ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে বেরিয়ে গেল। ক্লাসের সবাই ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান যে বেশ রাগী তা সবাই প্রথম দিনই বুঝতে পেরেছিল, কিন্তু ইভান যে এতটা ভয়ানক তা আজ দেখল। যে যে মেয়েরা ইভানের উপর ক্রাশ খেয়েছিল তারা এখন মনে মনে দোয়া ইউনুস পড়ছে। কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে কথা, বাড়িতে যাবে। আজ একটা ক্লাস না করেই বেরিয়েছে, ভালো লাগছে না ক্লাস করতে। হঠাৎ কেউ এসে কথাকে হাত ধরে টেনে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে গাড়িটা স্টার্ট করে দিল। লোকটাকে দেখার জন্য পাশ ফিরতেই কথা চমকে উঠল, কারণ ওর পাশে বসে ড্রাইভিং করছে ইভান। ভীষণ রাগ হচ্ছে ইভানের উপর। এই লোকটা আবার এখানে কেন? কে চাই এর? সমস্যা কি আপনার? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ক্লাসে বসে মেরে মনে স্বাদ মেটেনি আপনার?
ইভান কোনো কথা বলছে না, সামনের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ভাবটা দেখে মনে হচ্ছে ওর আশেপাশে আর কারো কোনো অস্তিত্ব নেই। ইভানের এমন ভাব দেখে কথার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এই লোকটাকে এখনই চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারতো। কথা বলছে না কেন? গাড়ি থামান, নামবো আমি। হঠাৎ ইভান একটা নির্জন জায়গা দেখে গাড়িটা থামিয়ে দিল। এমন জায়গায় গাড়ি থামাতে দেখে কথা আরও কিছুটা ভয় পেয়ে গেল। এমন একটা জায়গা কথাকে মেরে গুম করে দিলেও কেউ টের পাবে না। আর ইভানের আচরণও তেমন ভালো ঠেকছে না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই ইভানের সাথে আগের ইভানের কোনো মিল নেই। কথায় একটা ডোক গেল। এখানে গাড়ি থামালেন কেন? আমি বাড়ি যাব। ইভান কোনো কথা না বলে কথার হাতটা টেনে নিয়ে পকেট থেকে একটা মলম বের করে পরম যত্নে কথার হাতে লাগিয়ে দিতে শুরু করলো। ইভানের এমন ব্যবহারে কথা যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে, কিন্তু পরক্ষণে মেজাজটা বিগড়ে গেল। আদি খেতে দেখাতে হবে না, জুতো মেরে গুরুদান করছেন, এইসব নাটক আমার সাথে করবেন না। ইভান কোনো কথা না বলে নিশ্চুপভাবে কথার হাতে মলম লাগিয়েই যাচ্ছে। কথা এবার যেন নিজের কান্না ধরে রাখতে পারছে না। আসলে আপন কেউ একজন আমার সাথে খারাপ কিছু করলে যতটা না কান্না আসে তার থেকে বেশি কান্না আসে যখন সে আমাদের মান ভাঙতে আসে। কথার অবস্থা হয়েছে তেমন। কথা হু হু করে কেঁদে দিল। আপনি এমন কেন করছেন আমার সাথে? অতীতে আমাকে, আমার পরিবারকে এত শাস্তি দিয়ে হয়নি আপনার? এখন আবার কেন এত শাস্তি দিচ্ছেন? আপনি চাইলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যাব। এবার এতক্ষণ যাও একটু শান্ত ছিল। নিজের প্রেয়সীকে করা আঘাতের যন্ত্রণায় নিজের জর্জরিত ছিল, কিন্তু এই ডিভোর্স আর কথার আবার চলে যাওয়ার কথা শুনে ইভানের মাথায় আবার ধপ করে আগুন ধরে গেল। ইভান এক হাত দিয়ে কথার কোমর ধরে টেনে নিজের কাছে এনে অন্য হাত দিয়ে কথার গাল চেপে ধরল। কথা দাঁতে দাঁত চেপে, চুপ করে আছি, ভালো লাগছে না তোর? আর কি বললি, সেরে যাবি? আর কখনো যদি আমাকে সেরে যাওয়ার কথা চিন্তাও করিস তাহলে একদম মেরে দেব। তুই জানিস না তুই আমার শেষ ঠিকানা। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কোথায় যাব? এই পৃথিবীতে আমার মতো ঠিকানাহীন মানুষের অস্তিত্বটাই হয়তো তখন হারিয়ে যাবে। বলে কথাকে ছেড়ে দিয়ে গাড়িতে স্টার্ট দিল। কথা ফ্যালফ্যাল করে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান ঠিক কি বলো, সবটাই কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে কিছুদিন ধরে ইভানের কথা ব্যবহারগুলো আর আজকে ইভানের বলা কথাগুলো কিছুতে মিলাতে পারছে না কথা। তবে মাত্র বলা কথাগুলো বলার সময় কথা ইভানের চোখে আগের মতো সেই হিংস্রতা দেখতে পায়নি, বরং এবার ইভানের চোখের মধ্যে লুকিয়েছিল একটা চাপা কষ্ট, কাউকে হারিয়ে ফেলার আর্তনাদ। ভার্সিটির সামনে এসে গেছে, নামো। কথা তাকিয়ে দেখলো সত্যি ভার্সিটির সামনে এসে গেছে। মাথার মতো হাজার কথা চিন্তা করতে করতে কখন যে ভার্সিটির সামনে চলে এসেছে কথা খেয়ালই করেনি। কথা চটজলতি গাড়ি থেকে নেমে দাঁড়ালো, কারণ এক্ষুনি কবির ওকে নিতে আসবে। কবির এসে যদি ওকে না পায় বা ইভ্যানকে দেখে ফেলে তাহলে নির্ঘাত একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। তারপর যদি আবার আজকের কলেজের ঘটনা জানতে পারে তাহলে তো কথাই নেই। যেমন ইভ্যান তেমন তার ভাই, কেউ কারো থেকে কম না। দুইটাই রাগের গোডাউন। ওদের দুজনের রাগ যদি একসাথে করা যায় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে মারা পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর বোমা বানানো যাবে। কথা ভার্সিটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কবিরের জন্য। কবির এসে কথার সামনে বাইক থামিয়ে নেমে ভার্সিটির মতো উকিঝুঁকি দেওয়া শুরু করেছে। কী রে, ভার্সিটির ভিতরে কি দেখছিস অমন উকিঝুঁকি দিয়ে? কবির আমতা আমতা করে, না কিছু না। আচ্ছা, তোর বান্ধবীকে দেখছি না যে, সে কোথায়? কথা একটু মুচকি হাসি দিয়ে, ও এই ব্যাপার, তাই তো বলি আমার ভাইটা ভার্সিটির ভিতরে এত উকিঝুঁকি দিয়ে কি দেখছে? ও ভিতরে আসছে। কাকে কি বলছিস এসব? মাথাটা গেছে তোর? হুম হুম, বুঝি বুঝি, সবই বুঝি। কবিরের কথার মধ্যেই রাফিয়া এসে হাজির। রাফিয়াকে দেখেই কবিরের ঠোঁটে একটা লম্বা চওড়া হাসি ফুটে উঠল। এই তো মোটি এসে পড়েছে। এই, আপনি কি আমাকে মোটি বললেন? আমি তোমাকে মোটি বলবো কেন? এই পৃথিবীতে কি একমাত্র তুমিই মোটা নাকি? এই আপনি আমাকে মোটা বলেন? আমি মোটেও মোটা নই, একটু গোলুমোলু শুধু। ওইটিই তো মোটি। আমি মোটি হলে আপনি তো গন্ডার। কি বললে? আমি গন্ডার? তোমার সাহস তো কম না। বলিসই বেশ করেছি। এতক্ষণ ধরে এদের ঝগড়া শুনতে শুনতে কথার কান ঝালাপালা হয়ে গেছে। এমনি ওর মাথায় টেনশনের নেই অভাব, তার মধ্যে এই উজবুক দুটো ওর সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করেই যাচ্ছে। শেষ পর্যন্ত কথা বিরক্ত হই, উফ, থামবি তোরা? আমাকে বলছিস কেন? তোর ভাই তো সেই কখন থেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? কবির একটু এগিয়ে রাফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে, একদিন বাসায় এসো,
দেখিয়ে দেব আমি ছেলে নাকি মেয়ে। একটু সময়ের জন্য রাফিয়ার মাথা হ্যাং হয়ে গেছে। কি বলে গেল কবির? কবিরের কথাটা যখন রাফিয়া বুঝতে সক্ষম হলো, কবিরের দিকে তাকিয়ে দেখে কবির ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। রাফিয়া মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে আছে। ওর কানে শুধু কবিরের কথাটাই বাজছে। লজ্জায় ওর গাল আর কান লাল হয়ে গেছে। কবির বাইকে উঠে বাইক স্টার্ট দিয়েছে। কবিরের পিছন কথা উঠে বসেছে। সেদিকে রাফিয়ার কোনো খেয়াল নেই। সে এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই রাফু, তুই কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস নাকি? তাড়াতাড়ি বাইকে উঠে আয়। কথার ডাকে রাফিয়ার হুঁশ ফিরল। কবিরের দিকে তাকিয়ে দেখে এখনও ওর ঠোঁটে সে বাঁকা হাসিটা ঝুলছে। এদিকে রাফিয়ার লজ্জায় মরি মরি অবস্থা। সে এখন কিছুতে কবিরের সাথে একসাথে যেতে পারবে না। তোরা যা, আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। তোর আবার কি কাজ? এতক্ষণ তো বললি না। না, আসলে হঠাৎই কাজটার কথা মনে পড়লো তাই। কবির রাফিয়ার ব্যাপারটা বুঝতে পেরে, আসলে তোর বান্ধবী একটা জিনিস দেখতে চেয়েছে, তো না দেখালে নাকি যাবে না। তো দেখা না, সমস্যা কি? না, আসলে আমি বাড়িতে গিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু ও যখন রাস্তায় দেখতে চাচ্ছে সমস্যা নেই, আমি দেখাচ্ছি বলে কবির যে বাইক থেকে নামতে যাবে তখনই, না না আমি কিছু দেখব না, আমি এখনই বাইকে বসছি বলে দ্রুত বাইকে উঠে বসলো। বাইকে মুখ ফুলিয়ে বসে আছে রাফিয়া, আর ওর ফুলানো মুখটা বারবার বাইকের লুকিং গ্লাসে দেখে ঠোঁট কামড়ে হাসছে কবির। কবির মনে মনে, ইস, মুখ ফুলিয়ে বসে আছে আমার পাখিটা। সে কি বোঝে না এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে আমার ইচ্ছে করে টুপ করে তার তুলতুলে গালে একটা চুমু খেতে। এই মেয়ে দেখছি আমার চরিত্রে একটা দাগ না লাগিয়ে ছাড়বে না। এসো হে বৈশাখ, এসো এসো। পহেলা বৈশাখে নতুন সাজে সজ্জিত হয়েছে পুরো ভার্সিটিতে। পহেলা বৈশাখের থিম হিসেবে ভার্সিটির সব মেয়েরা শাড়ি পরেছে, আর ছেলেরা পাঞ্জাবি। বাদ যায়নি কথা আর রাফিয়াও। ওরা দুইজনই লাল পাড়ের সাদা শাড়ি পরেছে, সেজেছেও আজ একরকম। কবিরাজ ওদের ভার্সিটিতে নিয়ে আসেনি, তবে বলে দিয়েছে একটু পরেই ওদের ভার্সিটিতে সে এসে উপস্থিত হবে। চারদিকে অনেক মানুষ, সবাই আজ নতুন সাজে সজ্জিত, কিন্তু কথার চোখ দুটো শুধুমাত্র একজনকেই খুঁজে যাচ্ছে। সেই ব্যক্তিই যে তার প্রথম ভালোবাসা। কথায় আছে প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। হয়তো কথাও তাই তাকে আজও ভুলতে পারেনি। সে মানুষটার সাথে কথা যতই তিক্ত অভিজ্ঞতা থাকুক না কেন, আজও তার হৃদয়ে এই একজন পুরুষেরই অস্তিত্ব। হঠাৎ কথার চোখ পড়লে ইভান আসছে একটা লাল পাঞ্জাবি গায়ে। পাঞ্জাবিতে কি স্নিগ্ধ লাগছে ইভানকে। ফর্সা গায়ের রঙের সাথে লাল পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। এই অবস্থায় কোনো মেয়ে ইভানকে দেখলে ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে বেশি সময় লাগবে না। কথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। ইচ্ছে করছে এভাবেই সারাটা দিন ধরে ইভানকে দেখতে পারত। ইভানে বুড়ো কুচকে হাঁটছে আর একটু পর পর ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে দেখেই মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ইভান বেশ বিরক্ত। কথা ইভানের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেল ইভানের পাশেই শিলে ম্যাম হাত নাড়িয়ে কিছু বলছে। এতক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইভানের পাশে চোখই পড়েনি কথার। ইভানের পাশে শিলাকে দেখেই কথার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। এদিকে ইভানের চোখ শুধু একজন রমণীকে খুঁজে যাচ্ছে। কোথায় সেই রমণী যাকে দেখার জন্য সে এই সাত সকালে তার স্বাদের গুমটো নষ্ট করে এভাবে সংসেজে ভার্সিটিতে এসে উপস্থিত হয়েছে। এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎই ইভানের চোখ আটকে গেল এক রমণীর দিকে। হ্যাঁ, এইটার সেই কাঙ্ক্ষিত রমণী। বৈশাখের প্রথম দিনেই বেশ গরম পড়েছে আজ। প্রখর রোদও উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে কথার নাকের উপর। দেখেই বোঝা যাচ্ছে শাড়ি পরে গরমে বেশ দিশেহারা মেয়েটা। বারবার চুলগুলো হাতখোপা করার চেষ্টা করছে, কিন্তু হাতখোপো করাই পারদর্শী না হওয়ায় বারবার খোপাটা খুলে চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ছে। দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে নিজের প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ইভান। নাক ঘামালে নাকি জামাই অনেক ভালোবাসে। কথারও তো নাক ঘামিয়েছে, তার মানে তাকেও তার জামাই অনেক ভালোবাসবে। হ্যাঁ বাসে তো, ইভান তো কথাকে অনেক ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই ঠোঁট কামড়ে হাসছে ইভান। কিন্তু ওর ভাবনার মধ্যেই একটা ছেলে একটা চুলের কাঁটা নিয়ে এগিয়ে গেল কথার দিকে। ব্যাস আর কি চাই, ইভানের মাথা গরম করার জন্য এইটুকুই যথেষ্ট। কবির একটা চুলের কাঁটা এগিয়ে দিয়ে, এই কাঁটাটা নে, চুলটা বেঁধে নে, গরম কম লাগবে। কথা কবিরের হাত থেকে চুলের কাঁটাটা নিয়ে চুলগুলো মাথার উপরে তুলে বেঁধে নিল, যার দরুন কথার পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে গেছে। ইভানের মাথায় আরেক দফায় আগুন জ্বলে উঠল। আমারও গরম লাগছে, আমার চুলের কাঁটা কই? আমি কি তোমার চাকর যে তোমার জন্য চুলের কাঁটা আনবো?
কথার জন্য তো এনেছো, আমার জন্য আনলে কি হতো? কথা তো আমার বোন, তাই এনেছি। তুমি আমার কে হও যে তোমার জন্য আমার চুলের কথা আনতে হবে? আমিও তো তোমার বোনের মতোই। ব্যাস হয়ে গেল কবির রেগে বোম। নিজের প্রেয়সীর মুখে যদি ভাই বোন কথাটা শোনে তাহলে কোন প্রেমিকই বা রাগ হবে না? কবিরের অবস্থাও তাই। কবির এখন পারছে না শুধু রাফিয়াকে গিলে ফেলতে। কবির গম্ভীর মুখ করে, কাটা একটা এনেছিলাম কিন্তু এখন আর কাউকে দেওয়ার প্রয়োজন করছি না বলে গটগট করে চলে গেল। রাফিয়া কথার কাছে গিয়ে, এই কথা আমি কি এমন বললাম যে কবির ভাই রাগে বোম হয়ে চলে গেল? আমি কি জানি, জাগিয়ে দেখ ভাই কোথায় গেল। রাফিয়া কবির ভাই কবির করতে করতে কবিরের পিছনে ছুটল। ভিড়ের মধ্যে কথা নিজের পিঠের খোলা অংশটায় ধারালো কিছুর আঁচড় অনুভব করছে। পিছনে তাকিয়ে তেমন সন্দেহজনক কিছুই পেল না, তবে পেটটা খুব জ্বলছে, কেমন চিন চিন ব্যথা হচ্ছে। কথা ওয়াশরুমের উদ্দেশ্যে বাড়ালো। বারান্দা থেকে কথা যাচ্ছিল, হঠাৎ কেউ একজন কথাকে হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে এলো। কথা লোকটাকে দেখতে পিছনে ফিরবে কিন্তু তার আগেই অনুভব করছে কেউ একজন কথার পিঠে মলম লাগাচ্ছে। কথার আর বুঝতে বাকি নেই এই লোকটা কে হতে পারে। কথা পিছনে ফিরেই, সমস্যা কি আপনার, এমন কেন করছেন? কি ভেবেছেন আমার পিঠে যে আপনি আঁচড় কেটেছেন আমি বুঝতে পারিনি? ইভান আলতোভাবে কথার চুলগুলো খুলে ছেড়ে দিয়ে পিঠে ছড়িয়ে দিয়ে, তোমাকে আঘাত আমি করব আর সেই আঘাতে মলমও আমি লাগাবো। তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের উপরও শুধু আমার অধিকার, শুধু আমার। ইভানের কথায় কথা যেন কেঁপে উঠল, কিন্তু সাথে সাথেই কথার চোখের সামনে ভেসে উঠল ওর ভয়ঙ্কর অতীত। কথা ইভানের থেকে 2 কদম দূরে গিয়ে, দেখুন আপনার সাথে সম্পর্কটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আমি। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। এরপর আগের বারের মতো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আগের বার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি। এবার আর সামলাতে পারবো না। এমনিতেই ইভানের মেজাজটা বিগড়ে ছিল, তার উপর কথার কথায় মেজাজটা বিগড়ে চরম আকার ধারণ করেছে। ইভান কথার কোমরটা চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে, কি বললে তুমি তোমার থেকে দূরে থাকবো? দূরে থাকার জন্য কাছে এসেছি নাকি? এত বছর ধরে আমাকে কষ্ট দিয়ে তোমার শান্তি হয়নি নাকি? ছেলেটাকে। ইভানের কথা শুনে কথা ভ্রু কুঁচকে ইভানের দিকে তাকালো। কোন ছেলেটা? এখন বুঝতে পারছো না কোন ছেলেটা? আর স্বামী রেখে বাইরে অন্য ছেলেদের সাথে এভাবে রং তামাশা করে বেড়ালে স্বামীকে তো দূরে থাকতেই বলবে। ইভানের সব কথা কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে আবার কখন কোন ছেলের সাথে দেখলো ইভান? কবির তো ওই ঘটনার পর কথাকে সব সময় ছেলেদের থেকে দূরে দূরে রাখে, কোনো ছেলেদের সাথেই মিশতে দিল না। তাহলে কার কথা বলছেন বলুন তো? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইভান দাঁতে দাঁত চেপে হাতের চুলের কাঁটাটা দেখিয়ে, এই কাঁটাটা যে ছেলেটা দিল। ইভানের কথা শুনে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই কাঁটাটা দিয়েছে ওর ভাই কবির ওকে। কথা বেশ ভালো বুঝতে পারছে ইভান কবিরকে নিয়ে কথাকে ভুল বুঝছে। কিন্তু কথা ইভানের ভুল ভাঙাবে না। কেন ভাঙাবে? উনি যখন শিলা ম্যামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন কি কথা কিছু বলেছে? তার উপর এই কয়দিন যে ভয়ানক ব্যবহার করেছে কথার সাথে। কথা বলছো না কেন? ছেলেটাকে চিৎকার করে কথা, যেই হোক আপনার সমস্যা কি? আমি কোন ছেলের সাথে কথা বলবো আর আর কোন ছেলের সাথে বলবো না সেটা আপনকে বলতে বাধ্য নই মিস্টার মাসুদ আলী ভান। বলতে বাধ্য কারণ আমি তোমার স্বামী। মানি না আমি। আপনাকে আমি স্বামী হিসেবে মানি না। কি বললে তুমি? আমাকে স্বামী হিসেবে মানো না? কথা কিছু বলতে যাবে এর মধ্যে ইভান কথার ঠোঁট দুটো কামড়ে ধরল। কথা নিজেকে ছাড়ানোর জন্য এত চেষ্টা করছে কিন্তু ইভানের সেই দিকে কোনো হেলদোল নেই। সে যেন নিজের রাগগুলো এখন কথার ঠোঁটের উপর ঢেলে দিচ্ছে। ইভান বেশ জোরালোভাবে কথার ঠোঁট কামড়ে যাচ্ছে। ব্যথায় কুঁকড়ে উঠছে কথা। পরের পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।